নটু ঠাকুরদা যে এ যাবৎকাল ইহলোকে ঘুরে বেড়াচ্ছিলেন সে খবরটি জানা গেল তার পরলোক প্রস্থানের খবরে। খবরটা আনলো ঠাকুরদা গ্রামের একটা কাঁদা খোঁচা মার্কা ছেলে একখানা গঙ্গা মার্কা চিঠি হাতে নিয়ে এসে। পুজো সংখ্যার প্রথম লেখাটি সবে ধরেছে বেদব্যাস, হঠাৎ এই বিঘ্ন। চিঠিটা হাতে নিয়ে বলল, উনি এখনো ছিলেন নাকি? ছিলেন আবার না, আমাদের থেকে টনটনে ছিলেন। আপনারা তো আর দেশে টেশে জানতেন না, খবরও রাখেন না। বেদব্যাস অবশ্য এতে লজ্জায় মারা গেল না। দেশের বাড়ির গ্রাম সম্পর্কে ঠাকুরদার বাঁচা মরার খবর নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে? কিন্তু এই গঙ্গা মার্কা চিঠির আয়োজন করল কে? চিঠির খামের মুখ খুলতে খুলতে ভাবল বেদব্যাস, চির ব্যাচেলার বুড়োর না আছে ছেলে মেয়ে না নাতিপুতি, পাড়ার লোকেরাই বোধ হয়। ভাবতে ভাবতেই খাম খুলে ঠিকরে উঠল উঠতি লেখক বেদব্যাস বটব্যাল। এ আবার কি চিঠি? সামাজিক ইতিহাসে এমন একটা চিঠি আর কখনো কেউ দেখেছে? হ্যাঁ, বিয়ের চিঠির তারিখ কখনো কখনো কেটে লাইনের মাথার উপর হাতে লিখে নিয়ে তারিখ বসানো দেখেছে লোকে। বেদব্যাসও দেখে থাকবে, কত কারণেই তো বিয়ের তারিখ বদল হয়। কিন্তু শ্রাদ্ধের ছাপা চিঠিতে হাতে লেখা তারিখ, তবে এটিতে তারিখের জায়গাটি ফাঁকাই ছিল। যেমন অনেক সময় দোকানের বিল বইটয়ের 1 দশক মতো ছাপা থাকে, বছরে বছরে বসিয়ে যাও 1981, 1982, 1900 ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কি বিল বই? তাই ফাঁকা রেখে শূন্যস্থান পূরণ। আর চিঠির প্রেরক দেখে ঠিকরেই উঠতে হলো। নিবেদক হচ্ছেন স্বয়ং চন্দ্রবিন্দু হয়ে যাওয়া নটু বিহারী সরকার। বেদব্যাস বলে উঠল, কি ঠাট্টা না তামাশা, নাকি আর কি, নাকি স্রেফ মন্দবাজি? ছেলেটা দেখতে কাঁদা খোঁচা, কিন্তু কথাতে বেশ খোঁচায় আছে, কাঁদা ভাব নেই। বলল, সেটা বরং সুবিধে পেলে তাকেই জিজ্ঞেস করবেন। তবে পাছে ওনার শ্রাদ্ধে ঘটা না হয়, তাই উনি বহু আগে থেকে এইসব বিধি ব্যবস্থা করে রেখে গেছেন। হ্যাঁ, চিঠি ছাপিয়ে নেমন্তন্নীদের লিস্টি করে তাদের নাম ঠিকানা লেখা খামের গোছা, ভোজের দিনে রান্নার মেনু, খরচপত্রের আনুমানিক হিসেব ইত্যাদি সব গুছিয়ে রেখে গেছে আমাদের মশাগ্রাম যুবক সংঘ ক্লাবের সেক্রেটারি বটুকদার কাছে। এই যে নেমন্তন্নপত্তরের ওপিঠে রান্নার মেনু ছাপা, পাছে বটুকদা কিছু ঘাটতি করেন, আপনারা ধরতে পারবেন। বেদব্যাস হতাশ হয়ে বলে, ইদানিং কি উনি পাগল টাগল হয়ে গিয়েছিলেন নাকি? জানি না স্যার, পাগল না ভূতাশ্রিত, তবে কিছুকাল থেকে ভূত নিয়ে রিসার্চ করেছিলেন। ভূত নিয়ে রিসার্চ? সেটা আবার কি? কি সেটাও জানতে হলে ওর কাছে যেতে হবে। বেদব্যাস একটু চড়া গলায় বলে উঠলেন, তা উনি যে ভূত নিয়ে রিসার্চ করেছিলেন সেটাই বা জানলে কি করে? জানলাম কমন সেন্স দিয়ে। যদি কারো ফাঁকা বাড়ি থেকে বিচিত্র সব গলার স্বর শোনা যায়, খোনা গলা, খ্যানখ্যানে গলা, হেড়ে গলা, মিহি গলা, উটকো গলা, ভুটকো গলা, ঢেবঢেবে গলা, টনটনে গলা, আর তার সঙ্গে ঠাকুরদার মিচকে গলার বকুনি, তো কি বুঝতে হয়? চিরটা কাল তো রিসার্চ করাই বাতিক ছিল। ঘাস নিয়ে, ফড়িং নিয়ে, কেঁচো নিয়ে, কেন্দ্র নিয়ে, উইপোকা নিয়ে। শেষ জীবনে ভূত নিয়ে পড়বেন, আর আশ্চর্য কি? চিঠিখানা হাতে নিয়ে তাতে চোখ রেখেই বেদব্যাস বলে, শেষটায় কি হয়েছিল? হবে আবার কি, হয়েছিল বয়স। ছেলেটার গলার স্বরে তাচ্ছিল। বয়সের কি আর গাছপাথর ছিল? তা কথাটা অবশ্য মিথ্যে নয়। নটু ঠাকুরদা বেদব্যাসের বড় ঠাকুরদার অর্থাৎ বাবার জ্যাঠামশাইয়ের ক্লাস ফ্রেন্ড, সেই সূত্রেই যোগসূত্র। আগে আগে নটু ঠাকুরদার এখানে খুব আসা যাওয়া ছিল। খুদে বেদব্যাসকে বেশ সুচক্ষে দেখতেন তিনি। কিন্তু কোথায় বা সেই ফ্রেন্ড ট্রেন্ড? কোন কালে তেনারা সব কাটা ঘড়ির মতো সুতো কেটে কোথায় গিয়ে লটকে পড়েছেন? নটু সরকার যদি চিরকাল লাটায়ে সেটে বসে থাকেন, কে কত পারবে তার সঙ্গে যোগসূত্র বজায় রাখতে? বেদব্যাস বলল, শেষ সময় কাছে কে ছিল টিল? কে আবার থাকবে, ওই ভূতেরা ছাড়া সন্ধ্যের পর আর কেউ ওনার বাড়ির ত্রিসীমানায় মারাতো নাকি? তবে ওই আওয়াজটা শোনা যেত কি করে? সে একটা কৌশল।
পাড়ার ঘণ্টেশ্বর ওঝা ওনার ওই ভূত ভুতুরে রিসার্চের কথা শুনে একটা দূরশুনুনি যন্তর বানিয়ে সেটাই দূর থেকে কানে নিয়ে বসে থাকতো মাঝরাত্রিরে। কিন্তু লাভ কিছু হতো না, কথার শব্দই পাওয়া যেত, ভাষা বোঝা যেত না। ভূতের ভাষা কে বুঝবে? দূরশুনুনি মানে মানে আবার কি? যেমন দূরভাষিনী তেমনি দূরশুনুনি। ঘণ্টেশ্বর অনেক কাঠখড় পুড়িয়ে বানিয়েছিল। কি ভাগ্যিস রাতে মরেননি, মরেছেন দিন দুপুরে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে ধরতে। বেদব্যাস মনে মনে একবার তার বড় ঠাকুরদার বয়সের হিসেব কষে নিয়ে অবাক হয়ে বলল, এখনো মাছ ধরতেন? ডেইলি। শুধু ধরতেন, সে মাছ নিজের হাতে কেটে কুটে জম্পেশ করে রেঁধে পেড়ে তোয়াজ করে খেতেন, পাড়ায় বিলোতেন। কাজকর্ম করে দেবার জন্য একখানা তোফা লোক ঠিক করেছিলেন। হে হে করে হেসে ছেলেটা বলে, গায়ের ছাপ মারা ডাইনি বাতাসি বুড়ি। ছেলেপুলেকে যার ছায়া মারাতে দেওয়া হয় না, বাঁশবনের ধারে একখানা কুড়ে বেঁধে থাকে, সেই বাতাসি বুড়িই ছিল ওর কাজ করুনি। হ্যাঁ, বলতেন আমার তো আর নজর লাগবে না রে বাবা, আর তো কেউ ওকে চাকরি দেবে না, মানুষটা অনাহারে মরবে। ডাইনি যেন মানুষ। আসলে ভূতপ্রেত ডাইনি নিয়েই ছিল কারবার। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, আমাদের ক্লাবের মোটা টাকা চাঁদা টাদা দিতেন। তা দেবেন নাই বা কেন? পয়সা কড়ি তো ছিল বিস্তর, ওয়ারিশান বলতে কেউ নেই। যেন পয়সা কড়ি থাকলেই এবং ওয়ারিশান না থাকলেই লোকের যুবক সঙ্গে মোটা টাকা চাঁদা দেয়। বেদব্যাস এখন চিঠিটা খুলে আবার নিরীক্ষণ করে পড়ে। চিঠির বয়ান এই: সবিনয় নিবেদন, মহাশয়, বিগত 23শে বৈশাখ 1331, ইংরেজি 6 মে 1985, আমি মশাগ্রাম নিবাসী শ্রী নটুবিহারী সরকার সজ্ঞানে পরলোক গমন করিয়া চন্দ্রবিন্দু নটুবিহারী হইয়াছি। আগামী 31শে বৈশাখ 1331 আমার আদ্যমধ্য বরাদ্ধ ইত্যাদি যাবতীয় শ্রাদ্ধাদি কার্য সম্পন্ন হইবে। অতএব মহাশয়, আপনি উক্ত দিবসে মদীয় মশাগ্রাম সরকার পাড়াস্থিত প্রাক্তুং গৃহে শুভাগমন করিয়া আহারাদি করিয়া আমাকে কৃতকৃতার্থ করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি অমার্জনীয় হইলেও পত্রক্ষেত্রে অবশ্যই মার্জনীয়। ইতি সৌভাগ্যবান নটুবিহারী সরকার, গ্রাম মশা, জেলা বর্ধমান। তাং কিছু নেই। অপর পৃষ্ঠায় ছাপানো নেন: শাক ভাজা, ছেঁচড়া, মুড়ো সহযোগে ছোলার ডাল, আলু পটলের দম, রুই মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, ইলিশের সর্ষে ঝাল, ভেটকির ফ্রাই, কাঁচা আমের চাটনি, পাঁপড় ভাজা, দই, দরবেশ, সন্দেশ, রসগোল্লা, বোঁদে, অমৃতি, মিঠে পান। মেনুর তলায় লেখা: অনুগ্রহ করিয়া নির্লজ্জভাবে চাহিয়া চিন্তিয়া খাইয়া পরলোক আগত আমার আত্মার শান্তি বিধান করিবেন। বেদব্যাস চিঠিটা মুড়ে মুঠোয় রেখে বলে, এই ঢালাও গারবানের খরচটি কে দেবে? ওর তো আর। দাদা, বললাম তো সব ব্যবস্থা নিজেই করে গেছেন, টাকা ধরে দিয়ে গেছেন বিস্তর আমাদের ওই সেক্রেটারির হাতে। অদ্ভুত, মাথাটা তো ঠিক ছিল বলে মনে হয় না। বলেন কি দাদা, বেঠিক মাথায় এত নির্ভুল কাজ হয়? হালুইকর ঠাকুরদের পর্যন্ত আগাম কিছু দিয়ে বায়না করে রেখে গেছেন, পানের দোকানে অর্ডার বুক করে রেখে গেছেন। আগে থেকে সব কাজ করে রাখাই ছিল বুড়োর হবি। রাত 9টার ট্রেন ধরতে সকাল 9টায় স্টেশনে গিয়ে বসে থাকতেন। আচ্ছা, আমি উঠি, হ্যাঁ, অনেক জায়গায় যেতে হবে তো, লম্বা লিস্ট। বাচ্চাত পড়ে গেলে শেষে ভূত ঘাড় মটকাবে বাবা। ও হ্যাঁ, ভালো কথা। ইস, আসল কথাটাই ভুলে গেছি, আপনার নামে একটা প্যাকেট দিয়ে গেছেন। আমার নামে? আগে হ্যাঁ, তাই তো দেখছি। আপনিই তো সাহিত্যিক বেদব্যাস বটবেল। পদবিটা ভারী মজার না? হ্যাঁ, শুনলেই কেমন ব্যাট বল মনে হয়। হাতের ব্যাগের মুখ খুলে ছেলেটা আষ্টে পৃষ্ঠে গালামোহর করা একটি প্যাকেট বার করে বেদব্যাসের দিকে এগিয়ে দেয়। মনে হচ্ছে একটা চটি বই। আচ্ছা, নমস্কার। আসবেন তাহলে ওই দিনে আমাদের গ্রামে? শুধু আমাদের কেন, আপনারও গ্রাম। ছেলেটা চলে যাবার পর বেদব্যাস একটু লজ্জিতভাবে ভাবতে থাকে, উনি মনে করে আমার জন্য কিছু রেখে গেছেন, অথচ আমি তো ওকে। খুলে ফেলে প্যাকেটটা।
বই নয়, একখানি বাঁধানো খাতা, তার সঙ্গে একটা চিঠি, বেদব্যাসের নামে, লম্বা চিঠি। চিঠিটাই আগে খুলে পড়তে থাকে বেদব্যাস। পরম কল্যাণ বরেষু শ্রীমান বেদব্যাস, আশা করি তোমার সর্ববিধ কুশল। পরে লিখি যে তুমি আমার পরম বন্ধু ফুলুর নাতি, সেই হিসেবে আমারও নাতি, সেই দাবিতেই এই পত্র। শুনিয়াছি তুমি লেখক হইয়াছ, ম্যাগাজিনে ম্যাগাজিনে তোমার রচনা প্রকাশিত হয়, গ্রন্থাদিও ছাপা হইয়াছে, তাই তোমার উপরই ভার দিতেছি। দীর্ঘ জীবনের ফলে একে একে বন্ধু বান্ধব আত্মীয়জন সকলেই বিদায় লইতেছে। আমার কালের কেউই আর বাঁচিয়া নেই, অথচ এই কালের যাহারা তাহারা আমাকে মানুষ বলিয়া গণ্যই করে না, হাসে, ব্যঙ্গ করে। সে যাক, এই নিঃসঙ্গতার ফলে আমি মরিয়া হইয়া প্ল্যানচেটে আমার পরলোকগত বন্ধুদের নামাইয়া আনিতে থাকি এবং ক্রমশ তাহাদিগের সঙ্গে পূর্বকালের মতোই মজলিস করি, আড্ডা জমাই, দাবাও খেলি। আমার প্রথম চেষ্টা সফল হলো ফুলুকে ডাকিয়া। ক্রমশ ফুলুই আমার পরলোক ও নরলোকের মধ্যে ডাক বিভাগ খুলিয়া দিয়া সর্বদা আদান প্রদানের পথ প্রশস্ত করিয়া দেয়। ক্রমেই আমি আমার গৃহে আমার সমস্ত মৃত পরিচিত জনকে নামাইয়া আনিয়া সমীক্ষা চালাইতেছিলাম। পরলোক জায়গাটা কি রূপ, সেখানে বসবাসের ব্যবস্থা অবস্থা কেমন, সেখানে গিয়া ইহলোকের জন্য মন কেমন করে অথবা করে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই সমীক্ষার ফলে পরলোক সম্পর্কে মোটামুটি একটি ধারণা গড়িয়া তুলিতে পারিয়াছিলাম। জানিলাম সেখানেও জমির ভীষণ ডিমান্ড, একটি আত্মাপ্রমাণ জমিও প্রায় দুর্লভ। জনসংখ্যা বৃদ্ধির ফলে আত্মারা ঠাসাঠাসি গাদাগাদি করিয়া জীবন কাটাইতেছে। এই খবরে উদ্বিগ্ন হইয়া আমি ফুলুকে দিয়া আমার জন্য একটু জমি অগ্রিম বুক করিয়া রাখিয়াছি। সেই জমিতে যে বাড়ি করিয়া লইব তাহার প্ল্যানও প্রস্তুত। তবে মুশকিল এই, এখান হইতে বাড়ি বানাইবার মাল মশলা বা টাকা করি কিছুই লইয়া যাইবার উপায় নেই। যা হোক, সবই শোনা কথা, নিজে গিয়া না দেখিলে কিছুই বোঝা সম্ভব নয়। আমার একান্ত ইচ্ছা আমি সেখানে গিয়া ইহলোকের কোনো সংবাদপত্রের বিশেষ সংবাদদাতা হইব, যেরূপ এখন এখানে রাজধানীর চিঠি বা লন্ডনের চিঠি ইত্যাদি দেখিতে পাই, সেইরূপ সপ্তাহে সপ্তাহে পরলোকের চিঠি নামক একটি ফিচারের ব্যবস্থা করিতে ইচ্ছে করিতেছি। তোমাকেই তাহার সহায়ক হইতে হইবে। বিজ্ঞানের এত উন্নতি হইতেছে, বিজ্ঞানীরা মহাকাশযান পাঠাইয়া মহাকাশের তথ্য জানিয়া ফেলিয়াছে, অথচ কেহই আজ পর্যন্ত তুচ্ছ একটি পরলোক সার্ভিস খুলিতে পারিল না। তো এই অভাব নিরসনের জন্য সম্প্রতি আমি ভূত নামাইবার সহজ পদ্ধতি আবিষ্কার করিয়া একটি পুস্তক রচনা করিয়াছি। সেই পুস্তক দেখিয়া যে কেহ অতি সহজে ভূত নামাইতে পারিবে ও সরাসরি সেখানের খবর সংগ্রহ করিতে পারিবে, অপরকে সে খবর সাপ্লাই করিতেও পারিবে মনে হইয়াছে। এই কাজের যথার্থ যোগ্য ব্যক্তি তুমি আমায় নামাইয়া ফেলিয়া তথ্য সংগ্রহ করিবে এবং চটপট সেগুলি গুছাইয়া লিখিয়া পত্রপত্রিকায় পাঠাইবে। আমি তোমাকে গ্যারান্টি দিতেছি যে পত্রিকায় ইহা ছাপা হইবে, তাহা হটকেকের মতো বিক্রয় হইবে, কারণ ইতোপূর্বে কেহ পরলোক হইতে প্রত্যক্ষদর্শীর বিবরণ পড়ে নাই। যে যা লেখে অনুমানে ও কল্পনায়, আর এই একেবারে তাজা সত্য। অবিলম্বে কোনো পত্রিকার সাহিত্য যুক্তি করিয়া লও। চিঠির সঙ্গে তোমার কাগজ, কলম, আলপিন, পেপার ক্লিপ ইত্যাদির জন্য কিছু টাকা রাখিতেছি, গ্রহণ করিও, কিছু মনে করিও না। আর বলি, অতি অবশ্য করিয়া তোমার নটু ঠাকুরদার শ্রাদ্ধের ভোজে যোগ দেবে। সারা জীবন কেবল অপরের বাড়ির নানা ঘটাপটাই মোচ্ছবের খাইয়া আসিয়াছি, নিজের জীবনে কখনো তেমন মোচ্ছব বসাইবার কোনো অপরচুনিটি পাই নাই। এখন মরণে একেবারের জন্য সে অপরচুনিটি জুটিল, সেই ভাবিয়া নিশ্চয়ই আসিবে, স্নেহ ভালোবাসা জানিবে। ইতি তোমার পরলোকগত নটু ঠাকুরদা। চিঠির খামের মধ্যে মোটা একগোছা 100 টাকার নোট, অন্তত খান 50 তো বটেই। বেদব্যাস কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে বসে থাকে, তারপর সেই খাতাখানি খোলে, দেখে খাতার হেডিংয়ে হচ্ছে আত্মা নামাইবার সহজ পদ্ধতি।
এই রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। দেখে খাতার হেডিংয়ে হচ্ছে আত্মা নামাইবার সহজ পদ্ধতি, যথা যাকে নামাবার ইচ্ছা আগে তাকে বেশ ভালোভাবে চিন্তা করে নিয়ে ঘর অন্ধকার করে সাদা কাগজে একটা বড় বৃত্ত আঁকবে, তারপর তার মধ্যে আরেকটি বৃত্ত আঁকবে, তারপর তার ভিতরে আর ভূতের কামড়।